রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত এই হত্যাকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল এবং ভারতের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত এই হত্যাকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল। সশরীরে আমরা ওই জায়গাগুলিতে নিয়ে আমরা ভিজিট করব এবং আলামতগুলি কোথায় ফেলেছেন সেখান থেকে আমরা বের করার চেষ্টা করব। আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের আরেকটি আপডেট, সে আপডেটটি হচ্ছে রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের বাংলাদেশের যে অংশ তদন্ত করছে ডিটেকটিভ ব্রাঞ্চ, সেই ডিটেকটিভ ব্রাঞ্চের যিনি প্রধান হারুনুর রশিদ, তিনি নতুন তথ্য জানিয়েছেন। সেটি হচ্ছে যে, দর্শক আপনাদের মনে আছে কি না, আমি এর আগের একটি পর্বে দেখিয়েছিলাম যে আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সময় যে সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল শিমুল ভূঁইয়া এবং আওয়ামী লীগের ঝিনাইদহ জেলা শাখার যিনি সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, তার অন্যতম সহযোগী গ্যাসবাবু, এই শিমুল ভূঁইয়া এবং গ্যাসবাবুর সঙ্গে টাকা লেনদেন সংক্রান্ত একটি আলোচনা হয় হত্যার পর 16 তারিখে ফরিদপুরের ভাঙায়। এবং পরবর্তীতে শিমুল ভূঁইয়া যখন গ্যাসবাবুকে টাকা দিতে চাপ দেয়, তখন গ্যাসবাবু নিশ্চিত করে যে এই টাকাটি আসলে সাইদুল করিম মিন্টু দিবে। এবং 18 তারিখ রাত 12টার দিকে সেই ঝিনাইদহের পায়রা চত্বরে, যেখানে সাইদুল করিম মিন্টু যেখানে সব সময় আড্ডা দেয়, সেই আড্ডার স্থলে রাত 12টায় যায় সেই টাকা দেওয়ার কথা বলতে কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবু সাইদুল করিম মিন্টুর সঙ্গে দেখা করে। এবং সাইদুল করিম মিন্টু তখন গ্যাসবাবুকে বলে যে এই মুহূর্তে 2 কোটি টাকা দেওয়ার মতো তার অবস্থা নেই, সে 20 লাখ টাকা দিতে পারবে সর্বোচ্চ, সেটিও 23 তারিখে, এবং তার বাসা ভাড়ার অ্যাকাউন্ট থেকে সেই 20 লাখ টাকা দিতে হবে। পরবর্তীতে গ্রেপ্তার হয়ে যায়। কিন্তু সেই রাতেই কিন্তু 18 তারিখ রাত 12টার সময় রাতেই কিন্তু সাইদুল করিম মিন্টু গ্যাসবাবুর কাছ থেকে গ্যাসবাবুর যে 3টি মোবাইল ফোন, এই 3টি মোবাইল ফোন কিন্তু নিয়ে নেয়। এবং গ্যাসবাবু জিজ্ঞেস করে এই মোবাইল ফোন দিয়ে আপনি কি করবেন? তখন মিন্টু বলেছে যে তোমার সঙ্গে শিমুল ভূঁইয়ার যে কথা হয়েছে সেখানে রেকর্ড এখানে আছে, এবং আনোয়ারুল আজিম আনারকে হত্যা করবার পর যে ভিডিও বা যে ছবি তোমার মোবাইলে পাঠিয়েছে সেটিরও কিন্তু নমুনা এখানে রয়ে যাবে, এখানে থাকবে। সুতরাং তুমি মোবাইল 3টি দিয়ে দাও, তুমি পুলিশকে বলো যদি কখনো জিজ্ঞাসাবাদ করে যে তোমার মোবাইল হারিয়ে গেছে। পরবর্তীতে মিন্টু নিজে সে মোবাইল দুটি, সে যে রেগুলার আড্ডা দেয় যে পেট্রোল পাম্প, সে পেট্রোল পাম্পের কিন্তু পেছনে এবং সামনে 2টি ডোবার মধ্যে একটু পরিত্যক্ত পুকুর, যেটি এখন নর্দমা ডোবায় পরিণত হয়েছে, সেখানে ফেলে দেয়। কেসারেন শেকড় থেকে শিখরে। সেই ডোবা থেকে উদ্ধারের জন্য, সেই নর্দমা থেকে মোবাইল উদ্ধারের জন্য কিন্তু এরই মধ্যে আদালতের কাছে ডিবি পুলিশ আবেদন করেছে যে গ্যাসবাবুকে অধিকতর জিজ্ঞাসাবাদ করতে হবে, এবং জিজ্ঞাসাবাদের পরে তারা ডোবায় যে মোবাইলগুলো ফেলে দেওয়া হয়েছে সেই মোবাইলগুলো উদ্ধার করতে তারা অভিযান চালাবে, তারা তৎপরতা চালাবে। আমরা ডিবি পুলিশ প্রধানের বক্তব্যটা একটু শুনি। গ্যাসবাবু আদালতে যে কথাটা আপনারা বলেছেন যে আলামতগুলি কোথাও ফেলে দিয়েছেন, এ কথাটা বলেছেন, এটা আমরাও জেনেছি। সে কারণে আমরা আদালতের কাছে ইতিমধ্যেই আমরা তাকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাকে একটা চিঠি দিয়েছি। এবং আমরা মনে করেছি যে যেহেতু গ্যাসবাবু এই মোবাইলের ভিতরে অনেকগুলি ডিজিটাল এভিডেন্স আছে, যদিও দুপক্ষের কথাবার্তার মধ্যে আছে, আমরা এক পক্ষ তো অলরেডি ডিজিটাল এভিডেন্স পেয়ে গেছি, এবং ওই মোবাইলগুলি থেকে আরও কোনো কিছু আছে কি না হলে উনি কেন কোথাও ফেলে দিলেন। প্রথম বলেছিলেন যে উনি হারিয়ে ফেলেছেন, আদালতে আবার উনি বলেছেন যে এটা কোথাও ফেলে দিয়েছেন। আসলে সে কারণেই আমরা আদালতের কাছে চিঠি দিয়েছি যেন আমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আরও একটু দরকার, তাহলে তাকে আমরা সশরীরে আমরা ওই জায়গাগুলিতে নিয়ে আমরা ভিজিট করব এবং আলামতগুলি কোথায় ফেলেছেন সেখান থেকে আমরা বের করার চেষ্টা করব। তিনি স্পষ্ট করেছেন যে মোবাইলগুলো ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, সেইগুলো আসলে তারা
যেভাবে উদ্ধার করার জন্য চেষ্টা করবে, কারণ ওই মোবাইলের মধ্যে রয়েছে সকল তথ্য উপাত্ত। এমনিতেই যাদেরকে গ্রেফতার করা হয়েছে, ডিবির পুলিশের বক্তব্য হচ্ছে তারা যে আনার হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল এবং পরিকল্পনার সঙ্গে জড়িত ছিল সেইগুলো আসলে তারা প্রমাণ এরই মধ্যে পেয়ে গেছে, কিন্তু অধিকতর প্রমাণের জন্য যদি সেই মোবাইলগুলো পাওয়া যায় তাহলে তার ফরেনসিক করলে হয়তো আরও কিছু প্রমাণাদি এখানে চলে আসবে। এবং যেটি ডিবি পুলিশ প্রধান আরও বললেন যে সেটি হচ্ছে যে তারা গ্যাসবাবুকে আরও জিজ্ঞাসাবাদ করবে এবং জিজ্ঞাসাবাদ করে সাইদুল করিম মিন্টু কিভাবে তাকে কি দিক নির্দেশনা দিয়েছিল সেগুলো আবার নতুন করে লিপিবদ্ধ করবে। এবং সাইদুল করিম মিন্টুকে গ্রেফতারের পর ডিবি পুলিশ প্রধান বলছে তারা কোনো ধরনের চাপে নেই। তার কারণ হচ্ছে যে তারা অনেকগুলো মার্ডার হত্যাকাণ্ডের কিন্তু রহস্য এরই মধ্যে উন্মোচন করেছে, যেমন খিলগাঁয় টিপু হত্যা মামলা, তারপরে কামরাঙ্গীরচর এক ব্যবসায়ী হত্যা মামলা এবং ফারদিন আত্মহত্যা বা হত্যা মামলা। এই সমস্ত চাঞ্চল্যকর মামলায় যেহেতু তারা চাপের ঊর্ধ্বে থেকে আসামিদের গ্রেফতার করতে পেরেছে, তাই আনার হত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত, যেমন সাইদুল করিম মিন্টু, দুইজনের 164 ধারার জবানবন্দি অনুযায়ী উনি এই হত্যার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাই সাইদুল করিম মিন্টুকে গ্রেফতার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। সুতরাং তারা কোনো ধরনের চাপে নেই এবং মন্ত্রণালয় থেকে শুরু করে সব জায়গা থেকেই তারা নিরপেক্ষ তদন্তের আশ্বাস পাচ্ছেন এবং পেয়ে যাবে। এবং শেষ পর্যন্ত তারা এই আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত, যারা জড়িত, তাদেরকে অবশ্যই গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। এবং এই হত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত, যদি এখনো পর্যন্ত কেউ গ্রেফতারের বাইরে থাকে তাহলে তাদেরকেও আইনের আওতায় আনবার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। আমরা হারুনুর রশিদের ওই বক্তব্যটি একটু শুনি। নানান গণমাধ্যমে আমরা মনে করি যে আমরা এর আগেও আপনারা জানেন মতিঝিলের টিপু মার্ডার, কামরাঙ্গীরচরের শিল্পপতি হত্যা, ফারদিন হত্যাকাণ্ড সহ অনেক হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু ঢাকা শহরে ঘটেছে। আমাদের চৌকস ডিবি টিম আমরা কিন্তু তদন্ত করে তথ্যপত্র বের করে আমরা প্রত্যেকটা খুনের মোটিভ কিন্তু আমরা বের করেছি। তেমনিভাবে আমাদের বাংলাদেশের একজন সাংসদ কলকাতার মাটিতে খুন হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু আমাদের ডিবির টিম নিরলসভাবে রাত দিন তারা পরিশ্রম করে তারা তদন্তের ক্লু বের করার চেষ্টা করছে। এবং আপনারা জানেন আমরা আমাদের তথ্যপত্রের ভিত্তিতে আমরা নেপালে গেছি, নেপালে সেই সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের টিম আমরা কিন্তু কলকাতা গিয়েও কিন্তু আমরা বিভিন্ন তথ্যপত্র দিয়ে আলামতদ্বারে আমরা সাহায্য সহযোগিতা করেছি। এবং ওই হত্যাকাণ্ডের যে মূল কিলার পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা শিমুল ভুইয়া সহ আরও অনেককে আমরা গ্রেপ্তার করছি। ইতিমধ্যে আদালতে 4 জন ব্যক্তি 164 করে বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তারা জবানবন্দি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমি মনে করি আমরা যদি প্রেশার অনুভব করতাম আমাদের এত অ্যাচিভমেন্ট হতো না। এবং আপনারা জানেন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিন্তু একাধিকবার আপনাদের বলেছেন যে কোনো প্রেশার নেই, আমাদের প্রতি নির্দেশ হচ্ছে মামলাটা যেন নিরপেক্ষভাবে তদন্ত করা হয়। এবং আমি মনে করি আমরা নিরপেক্ষভাবে আমাদের ডিবির চৌকস টিম, তদন্তকারী কর্মকর্তা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করছে, আরও যে আসামি আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে। আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের যে রহস্য উন্মোচন সেইটি আসলে নতুন কিছু নয়। অনেকের কাছে প্রশ্ন আসতে পারে যে এই একটি হত্যাকাণ্ড নিয়ে এত তোড়জোড়, এত আলোচনা কী জন্য? এই হত্যাকাণ্ডটি সাধারণ হত্যাকাণ্ড না, এটি সবাইকে বুঝতে হবে। এই হত্যাকাণ্ডটি একটি আন্তর্জাতিক মাফিয়ারা এবং ট্রান্সন্যাশনাল ক্রাইম, এটি বুঝতে হবে বিষয়টা। একজন সংসদ সদস্যকে এভাবে টুকরো টুকরো করে হত্যা, এবং সেটিও দেশের বাইরে এক্সিস্টিং থাকা অবস্থায়, তিনি সংসদ সদস্য থাকা অবস্থায়, এটি বাংলাদেশের ইতিহাসে কয়বার ঘটেছিল? একবারও না। এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক যে আখতারুজ্জামান শাহীন, সে সরাসরি জড়িত, সে মূল পরিকল্পনাকারী। এবং ঘটনা ঘটানো হয়েছে বাংলাদেশের বাইরে বা ভারতের একটি এলাকায়, কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে, সেটি আরেকটি গল্প। এই হত্যাকাণ্ডের মামলার আসামি কিন্তু 3 দেশে
বাংলাদেশে কয়েকজন, ভারতে 2 জন এবং আমেরিকাতে 1 জন। এবং এই হত্যার সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে যে আমরা জানি যে আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে দালিলিক কোনো প্রমাণ হয়নি। দালিলিক কোনো প্রমাণ হয়নি বিধায় আপনারা ঝিনাইদহের লোক ভালো বুঝবেন, ঝিনাইদহ 4 আসন কিন্তু এখনো পর্যন্ত শূন্য ঘোষণা করা হয়নি। হত্যাকাণ্ড শিকার হয়েছে আনোয়ার আজিম আনার মে মাসের 13 তারিখে, প্রায় 1.5 মাস অতিক্রান্ত হয়ে যাবার পরও কিন্তু আনোয়ার আজিম আনার যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এটির দালিলিক প্রমাণ হয়নি। এবং দালিলিক প্রমাণ হয়নি বিধায় এখনও সংসদ সচিবালয়, নির্বাচন কমিশন সচিবালয়কে অনুরোধ করতে পারছে না যে ওই এলাকাটিকে শূন্য ঘোষণা করেন। অর্থাৎ একটি এলাকা এখনও পর্যন্ত এমপি শূন্য, এবং কবে নির্বাচন হবে সেটির সম্ভাবনাও নাই। কাজেই এই হত্যাকাণ্ড যে সাধারণ হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড নিয়ে কেন গণমাধ্যম, কেন ডিবি পুলিশ এত তৎপরতা চালাচ্ছে সেটি আসলে বলাই বাহুল্য। তার কারণ হচ্ছে যে এত চাঞ্চল্য কোনো হত্যাকাণ্ডের সৃষ্টি হয়নি। এই হত্যাকাণ্ড সম্পর্কে যেমন কলকাতার সিআইডি, কলকাতার পুলিশ ওয়াকিবহাল, তারা প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা বিষয় চুলচেরা বিশ্লেষণ করছে। বাংলাদেশের ডিবি পুলিশ, তারপরে যে পুলিশ সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত এই হত্যাকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল, এবং ভারতের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত এই হত্যাকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল। সুতরাং এই হত্যাকাণ্ড একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই যদি সুরাহা না হয় তাহলে কিন্তু এটি সবার জন্য একটি দুঃখজনক পর্যায়ে পৌঁছে যাবে যে এমনভাবে একজন সংসদ সদস্যকে, যিনি মেম্বার অফ পার্লামেন্ট, যিনি আইন প্রণেতা, যাকে এইভাবে প্রলোভন দেখিয়ে অন্য রাষ্ট্রে নিয়ে টুকরো টুকরো করে ফেলা যায়, যদি সঠিক তদন্ত না হয়, এখানে যদি কোনো চাপ থাকে এবং মামলার তদন্তের মোটিভ, মামলার তদন্তকে যদি চাপের কারণে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়, যদি একটি নজির স্থাপন হয়, তাহলে বাংলাদেশ ভারত কারো জন্যই একটি ভালো সুখকর উদাহরণ হবে না। সুতরাং সবাই বলছে যে অন্তত এই হত্যাকাণ্ডটি একটি নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন, এবং নিরপেক্ষভাবেই সবার ধারণা চলছে। একজন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার হয়েছে, তাকে এখনো পর্যন্ত, যদিও দল এখনো পর্যন্ত না তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তার বিরুদ্ধে কিন্তু সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে কিন্তু 2 জন 164 ধারা জবানবন্দিতে স্টেটমেন্ট দিয়েছে যে তিনি হত্যার সঙ্গে সরাসরি যুক্ত। 164 ধারা জবানবন্দি ম্যাজিস্ট্রেটের কাছে দেয়া যে সাইদুল করিম মিন্টু হত্যার সঙ্গে সরাসরি যুক্ত, তাকে কিন্তু দলীয়ভাবে এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তিনি গ্রেফতার হয়েছেন, রিমান্ডে ছিলেন, এখন কারাগারে আছেন। এবং ত্রাণ কল্যাণ সম্পাদক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু, তিনি এখনও পর্যন্ত আওয়ামী লীগের, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও কল্যাণ সম্পাদক পদে আছে। সুতরাং যদি এরা পদে থাকে, তাদের বড় ভাইরা আছে, তারা চেষ্টা করছে নানানভাবে তাদেরকে কীভাবে মুক্ত করা যায়। কিন্তু একটি নিরপেক্ষ তদন্তের দাবি সবসময় আনার পরিবারের পক্ষ থেকে এবং দেশের মানুষের পক্ষ থেকে, যাতে অন্তত এই মামলাটি নিরপেক্ষ একটি তদন্ত হোক। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি পরিকল্পনা বা বিভিন্ন বিষয় টাকা দিয়েও যারা যদি কেউ সহযোগিতা করে থাকে, বুদ্ধি দিয়েও যদি কেউ সহযোগিতা করে থাকে, তাদেরকে দ্রুত যেন আইনের আওতায় আনা হয়।